नमस्कार बंधुरा बर्तमाने आपनारा सोशल मीडियाय किछु छवि देखते पाচ্ছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির এন্ট্রি গেটে ভারতের জাতীয় পতাকা ফেলে রাখা হয়েছে যেন আমাদের ভারতের পতাকাকে মারিয়ে বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা কলেজ কিংবা ইউনিভার্সিটিতে প্রবেশ করে। আর এই সমস্ত ছবি যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন আমার দেশের লোকজনও কিন্তু এর প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে সামাজিক মাধ্যমে। তবে আপনাদের বুঝতে হবে আসলে এই উস্কানিটা কোথা থেকে আসছে। মোহাম্মদ ইউনূস কার্যত 100 দিনের ওপরে হয়ে গেল বাংলাদেশের শাসন কার্য চালিয়েছেন। এর আগে বাংলাদেশের অন্যান্য সরকারের আমলে ভারতীয়রা কখনো এমনভাবে বাংলাদেশের বিরুদ্ধে এই রকম অ্যাগ্রেসিভনেস দেখিয়েছে আমি অন্তত মনে করতে পারছি না। কিন্তু বাংলাদেশিরা কোটা আন্দোলন থেকে শুরু করে প্রতিনিয়ত ক্রমাগত ভারতকে আক্রমণ করে যাচ্ছেন, কখনো ডম্বুরবাদকে নিয়ে, কখনো ফারাক্কা ব্যারেজকে নিয়ে, কখনো ইলিশ মাছ নিয়ে, আবার কখনো বা বিএসএফ নিয়ন্ত্রিত বর্ডার এরিয়াকে নিয়ে। অর্থাৎ একাধিক ইস্যুতে তারা যে শুধুমাত্র ভারতকে বিরোধিতা করছে এমনটা কিন্তু নয়, একেবারে আন্তর্জাতিক স্তরে গিয়ে ভারতকে নিয়ে এমন সব মন্তব্য করছে যেটা কিন্তু ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে স্থান নিয়েছিলেন, আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে পাওয়ার জন্য সরাসরি ভারতকে কার্যত হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিলেন যেন ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেয়। তো এখান থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যদি এতটাই ক্ষমতা থাকতো তাহলে কিন্তু তারা কূটনৈতিকভাবে ভারতের সাথে আলোচনার টেবিলে বসতে পারতেন, কিন্তু তারা সেটা না করে লাগাতার ভারতকে কার্যত হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে গিয়েছে এবং এর পরেও কিন্তু তারা শেখ হাসিনাকে তাদের দেশে নিয়ে যেতে পারেনি। এবং আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি বর্তমান বাংলাদেশের ইউনূস সরকার এইভাবে আগামী 5-7 বছরের মধ্যেও শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যেতে পারবে না। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার, চিন্ময় প্রভুর গ্রেপ্তার আর বাংলাদেশিদের লম্ফজম্প দেখে সম্প্রতি ভারতে একটি হাই প্রোফাইল বৈঠক হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। শেষবার বাংলাদেশকে নিয়ে বৈঠক হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে, সে সময় সর্বদলীয় একটি বৈঠকও কিন্তু হয়েছিল এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল সেই বৈঠকে শেখ হাসিনা এবং ভারত সরকারকে পূর্ণ সমর্থন করেছিলেন। আপনারা যদি ডিপ্লোমেসি বোঝেন, আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতিটাকে ভালোভাবে বোঝেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন কানাডাতেও কিন্তু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ চালানো হচ্ছে এবং সেখানে সরাসরিভাবে কিন্তু নরেন্দ্র মোদীকে এক্সিকিউট করা হচ্ছে। এবং কিছুদিন আগে পর্যন্ত তো আমেরিকাতে নির্ঝর ইস্যু নিয়ে কার্যত উত্তাল ছিল। তবে সম্প্রতি ভারতীয় কংগ্রেস যে টুইট করেছে সেখানে পরিষ্কারভাবে বার্তা দেওয়া হয়েছে এই হিন্দু বা সনাতনীদের ওপর যেভাবে আক্রমণ চালানো হচ্ছে বাংলাদেশে তারা সেটাকে কোনোভাবেই সমর্থন করে না। অর্থাৎ যে কংগ্রেস বর্তমান ভারত সরকারের প্রতিটি পদক্ষেপে প্রতিটি কর্মকাণ্ডের বিরোধিতা করে তারাও কিন্তু শেখ হাসিনার পর ফের একবার বাংলাদেশ ইস্যুতে সোচ্চার হয়েছেন। আপনাদের মনে রাখতে হবে 1975-এর পরবর্তী সময় শেখ হাসিনাকে জায়গা দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেখান থেকেই কিন্তু শেখ হাসিনার সাথে কংগ্রেসের সম্পর্ক অত্যন্ত ভালো। অর্থাৎ আমি সব মিলিয়ে আপনাদের এতক্ষণ ধরে এটাই বোঝাতে চাইছি যে শেখ হাসিনার পর বাংলাদেশের সনাতনীদের ওপরে যে আক্রমণের কেন্দ্রবিন্দুতে ভারত যখন ঢোকার চেষ্টা করছেন তখন সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু ভারত সরকারকে বকলমে সমর্থন করছেন। অর্থাৎ গত 28 তারিখ পার্লামেন্টে এই বিষয়টা সরাসরি ওঠানো হলে সেখানে এস জয়শঙ্কর কিন্তু উপস্থিত ছিলেন না, কিন্তু বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ কিন্তু উত্তর দিয়েছেন। আমি আপনাদের সামনে সেই কথাগুলোকে কিন্তু চুলচেরাভাবে বিশ্লেষণ করতে চাই। অর্থাৎ এই সূক্ষ্ম বিশ্লেষণগুলি আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভারতীয় একটা পার্লামেন্ট যেটা কিনা বাংলাদেশের পার্লামেন্ট নয়, অর্থাৎ বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিদেশের একটা পার্লামেন্টে কার্যত বাংলাদেশের ঘটনা নিয়ে যখন আলোচনা হচ্ছে সমস্ত সাংসদরা আলোচনা করছেন, রাজ্যসভায় সেই আলোচনা হয়েছে, সব মিলিয়ে বাংলাদেশের এই পরিস্থিতি কিন্তু এখন আর বাংলাদেশের ইন্টারনাল পার্টি নেই। এর আগে বাংলাদেশ ধাক্কা খেয়েছিল শেখ হাসিনাকে নিয়ে যখন একাধিক হুমকি, একাধিক রেড অ্যালার্ট, একাধিক রেড নোটিশ, এমনকি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টে এই যে সমন তা প্রকাশ করে। বাংলাদেশ সরকার সরাসরি ভারতবর্ষকে হাসিনা নিয়ে চাপ দিতে শুরু করেছিল, যদিও বা ভারতবর্ষ এই সমস্ত চাপকে একদমই পাত্তা দেয়নি, একদম চুপচাপ ছিল আমাদের ভারত সরকার। উল্টে বাংলাদেশ ইউনূস সরকার বলেন হাসিনা যেন মুখ বন্ধ করে রাখেন। আপনারা সকলেই জানেন সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর বর্বর অত্যাচার নিয়ে কিন্তু শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো সেটা আলাদা বিষয়, আমরা পরবর্তী সময় সেই বিষয় নিয়েও একটি ভিডিও বানাবো যে বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর যে বর্বর
বর্বর অত্যাচার বা নির্মম অত্যাচার চালানো হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু শেখ হাসিনা ভারত থেকে কিন্তু একটা স্টেটমেন্ট জারি করেছে। তো সেই স্টেটমেন্টে তিনি কি বলেছেন সেটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আরেকটি ভিডিও নিয়ে আসব। তবে ভারত সরকার কিন্তু কোনোভাবেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনোভাবেই মাথা নত করছে না, আর এটাই কিন্তু প্রত্যাশিত এবং স্বাভাবিক। কিন্তু নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের বৈঠকের পর খেলা যে বদলাতে শুরু করেছে তা হয়তো আন্তর্জাতিক মহল বুঝতে পারছে। কারণ আপনারা জানেন এস জয়শঙ্কর কোনো বিষয়ে অ্যাক্টিভলি ঢোকা মানে সেখানে শুধু কূটনৈতিক বিষয় নয়, পলিটিক্যাল সিনারিও হয়তো বদলে যেতে পারে, যা মোহাম্মদ ইউনূসের কাছে নিঃসন্দেহে এক অশনি সংকেত। গত 28 তারিখ ভারতীয় পার্লামেন্টে 3টি প্রশ্ন করা হয়েছে। আমি বাংলায় তর্জমা করে আপনাদের সামনে প্রশ্নগুলো বলছি। প্রশ্নগুলোর বাংলা তর্জমাটা ঠিক এরকম যে বাংলাদেশের মন্দিরে এবং সনাতনীদের নিয়ে যেরকম লাগাতার হিংসাত্মক ঘটনা ঘটেছে তা নিয়ে ভারত সরকার কি বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করেছে বা এটা থামানোর জন্য কি পদক্ষেপ নিচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তরে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং পরিষ্কারভাবে বলেছেন, সেভারেল ইনসিডেন্টস অফ ডিসক্রিয়েশন অ্যান্ড ড্যামেজ টু হিন্দু টেম্পলস অ্যান্ড ডেইটিস ইন বাংলাদেশ হ্যাভ বিন রিপোর্টেড in the past few months. The government of India has expressed its concerns about such incidents, including the attack on a Puja Mandap in Tatibazar, Dhaka, and the theft at the Jeshareshwari Kali Temple at Satkhira during Durga Puja 2024. তারপরের প্যারাতেই বলেছেন, the primary responsibilities for the protection of life and liberty of all citizens of Bangladesh, including minorities, rest উইথ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তো আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সরাসরিভাবে ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন। তো বুঝতেই পারছেন ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশি সনাতনীদের নিয়ে আলোচনা হচ্ছে, ফলে এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক স্তরে কিভাবে পৌঁছচ্ছে এটা নিয়ে কিন্তু আপনারা একটা প্রশ্ন করতে পারেন। আপনারা প্রশ্ন করতেই পারেন যে সমস্ত বিষয়টা নিয়ে যখন ভারতীয় পার্লামেন্টে আলোচনা হয়েছে তো এই বিষয়টা কি করে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল। তো এবার বুঝুন এই বিষয়টা কিন্তু একদম সিম্পল। আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে একটা আলোচনা হচ্ছে এবং সেটার কিন্তু প্রেস রিলিজ করা হচ্ছে। আর আপনারা জানেন বর্তমানে ভারত G20-র সদস্য, ব্রিক্সের সদস্য, সার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং ভারতবর্ষ এই মুহূর্তে কিন্তু আসিয়ানের সদস্য। অর্থাৎ প্রভাবশালী যে সমস্ত সংগঠনগুলি রয়েছে সেই সমস্ত সংগঠনের সদস্য হবার ফলে ভারতবর্ষ যখন কোনো দেশের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তোলে, অন্য কোনো দেশের ইন্টারনাল ম্যাটার নিয়ে সরাসরি এইভাবে প্রশ্ন তোলে, তখন ম্যাটারটা কিন্তু আর পার্টিকুলারলি সেই দেশের ইন্টারনাল পলিটিক্সের অংশ হয় না, আর এটাকেই কিন্তু বলে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স। ভারতীয় পার্লামেন্টে কোনো বিষয় উত্থাপন হলে আপনাদের বুঝতে হবে যে ভারতবর্ষ কিন্তু সমস্ত পার্টির অনুমোদন পেয়েই কিন্তু বিষয়টিকে উত্থাপন করেছে, এবং যে সময় পার্লামেন্টে এইসব প্রশ্নগুলি করা হচ্ছিল সেই সময় কিন্তু ভারতবর্ষের কোনো বিরোধী রাজনৈতিক দল কেউ কোনো বিরোধিতা করেনি। উল্টে বিরোধীরা বিভিন্ন মিডিয়াতে বলেছেন প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে এবং যথোপযুক্ত অ্যাকশন নেয়। সনাতনীদের ওপর এই ধরনের বর্বর অত্যাচার বিশ্বের অন্যতম মানবাধিকার লঙ্ঘনে সামিল। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এ সকলের বাইরে বেরিয়েও দ্যাট ইজ ম্যাটার অফ হিউম্যানিটি অলসো, যেটা নিয়ে মানবাধিকার কমিশনও কিন্তু সরাসরিভাবে প্রেস স্টেটমেন্ট জারি করেছেন। অর্থাৎ মানবাধিকার কমিশনের প্রশ্নে ভারত সরকার যে চুপ করে বসে থাকবে না তা কিন্তু অলরেডি বোঝাই যাচ্ছে। ভারতবর্ষের পলিসি ছিল নেইবার ফার্স্ট, অর্থাৎ $700 মিলিয়ন ভারতবর্ষ কিন্তু কার্যত প্রতিবেশীদের জন্য বরাদ্দ করেছিল বাজেটে, যার ম্যাক্সিমামটা কিন্তু বাংলাদেশের সঙ্গে বিভিন্ন চুক্তি দ্বারা আবদ্ধ। তবে এই মুহূর্তে এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর যে হাই প্রোফাইল বৈঠক হয়েছে সেটার ওপরে কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে বদলে দিতে পারে বলে কিন্তু মনে করছে আন্তর্জাতিক মহল। আর আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ কিন্তু ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চর্চা করেন আপনারা হয়তো এই আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের কোণঠাসা হয়ে যাওয়া ব্যাপারটিকে সাময়িকভাবে পাত্তা দিতে চাইছেন না, কারণ আপনারা আপনাদের দেশের সরকারের থেকে বিভিন্ন ঘটনা দ্বারা ভুক্তভোগী, এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবেই আমি বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করুন ডিপ্লোমেসিতে ইন্টারন্যাশনাল রিলেশনের একটা আলাদা গুরুত্ব আছে, আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জোরদার হয়েছে বলেই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভারতের ফরেন রিজার্ভ কিন্তু এতটা বেড়েছে, ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বেড়েছে। আর আজকে ভারত সরকার শুধুমাত্র আমেরিকাকে গুরুত্ব দেয় দুটো কারণে, এক হচ্ছে আমেরিকার সামরিক শক্তি ভীষণভাবে মজবুত, আর দুই হচ্ছে আমেরিকার অর্থনীতি, যা কিন্তু আমেরিকার বিদেশ নীতির
নীতির সাথে ইন্টারনালভাবে রিলেটেড, অর্থাৎ কোনো দেশের বিদেশ নীতি সেই দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করে, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর যেখানে বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়ন আজকের ডেটে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং তারা কার্যত ছোট্ট একটা দেশ ভিয়েতনামকে বেছে নিয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের 1000 কোটি টাকার অর্ডার কিন্তু অলরেডি ভারতে চলে এসেছে এই গত 7 দিনে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, একের পর এক ক্রিসমাস এবং নিউ ইয়ারের ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যেসব অর্ডারগুলি বাংলাদেশে আসে সেই অর্ডারগুলি কিন্তু কার্যত মালদ্বীপে চলে গেছে, সেই অর্ডারগুলি কার্যত মালয়েশিয়াতে চলে গেছে এবং সেই অর্ডারগুলি কিন্তু কার্যত ভারতে চলে এসেছে। ফলে মোহাম্মদ ইউনূসের এই বিদেশ নীতি এবং পররাষ্ট্রনীতির ধৈর্যের বাদ যে ফেল করেছে তা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে যাচ্ছে। আর ইন্টারনাল ট্রেডের ওপরে যদি এবার প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলার যা অবস্থা তা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা বাণিজ্যের যে কী অবস্থা করেছে তা আমার কথা থেকে নয়, আপনারা সরাসরি IMF এর রিপোর্ট দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা অনেকেই বলতে পারেন আপনারা এই IMF এর রিপোর্ট মানেন না, কিন্তু বিশ্বাস করুন, আপনারা মানুন আর নাইবা মানুন, আন্তর্জাতিক স্তরে IMF যা বলে অর্থনীতিকে কেন্দ্র করে সেটাই কিন্তু শেষ কথা। এই IMF কিন্তু কিছুদিন আগে পাকিস্তানকে বলেছিল যে আপনারা সরকারি খরচ কমান, আর তারপরেই কিন্তু পাকিস্তান সরকার 1.5 লক্ষ কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছিল। আর এই IMF থেকে বাংলাদেশের যে পরিমাণ ঋণ এই মুহূর্তে রয়েছে তাতে IMF যদি কড়া স্টেটমেন্ট জারি করে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের পতন যে কার্যত অনিবার্য সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবার বলি, মোদি এবং জয়শঙ্করের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর 4-5টা সম্ভাবনা কিন্তু উঠে আসতে পারে। আমি একদম ছোট করে আপনাদের যে 4-5টি সম্ভাবনা উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে একটু ছোট্ট করে আলোচনা কিন্তু করি, যেটা আপনাদের জেনে রাখা অত্যন্তভাবে প্রয়োজন। প্রথম যেটা একটা সম্ভাবনা উঠে আসতে পারে সেটা হচ্ছে ভারত সরকার সরাসরি সনাতনী ইস্যুতে বাংলাদেশের এই পুরো পলিটিক্যাল সিনারিওতে ইন্টারফিয়ার করতে পারে এবং ভারত সরকার বলতে পারেন যে আমরা এতদিন পর্যন্ত ইন্টারনাল পলিটিক্সে আপনাদের মধ্যে ঢুকিনি, এখন ঢুকতে বাধ্য হচ্ছি, কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতিটা রয়েছে সেটা পার্টিকুলার ইস্যুটা এক্সটার্নাল পলিটিক্সের পার্ট রয়েছে। তবে আন্তর্জাতিক মহল এটা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে এবং আপনারা দিনের পর দিন যেভাবে মাইনরিটিসদের ওপর অত্যাচার করছেন, আমাদের ওপরে তাতে করে চাপ বাড়ছে, অনুপ্রবেশ বাড়ছে। আপনার দেশ থেকে সনাতনী সংখ্যালঘু যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তারা ভারতে চলে আসার চেষ্টা করছেন, ভারত সরকার সেটা কেন মেনে নেবে? তো এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি করতে পারে ভারত। এছাড়াও দ্বিতীয় যে সম্ভাবনা একটা উঠে আসছে সেটা হতে পারে আন্তর্জাতিক জোট কিন্তু ভারত সরকার খুব সহজেই গড়ে তুলতে পারে বাংলাদেশের বিরুদ্ধে, কারণ এই মুহূর্তে ভারত যে সমস্ত সংগঠনগুলির সাথে যুক্ত রয়েছে, যেমন ব্রিক্স, G20, সার্ক, এই সমস্ত সংগঠনে আরও যে সমস্ত দেশগুলি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটা জোট গঠন করতে পারে ভারত। আর সেখানে যদি ট্রাম্প সরকার অর্থাৎ আমেরিকার সরকারও যদি চলে আসে, তাহলে কার্যত ইউনূস সরকার কিন্তু আর কেউকে তাদের পাশে পাচ্ছে না এবং ফলে কিন্তু পৃথিবীর একঘরে হয়ে যেতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তো এ ধরনের কিন্তু একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং তৃতীয় যে সম্ভাবনাটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে ভারত সরকার ট্রেড রুট ব্যান করতে পারে এবং আপাতকালীন অবস্থায় চিকিৎসাকালীন ভিসা এবং ইমার্জেন্সি ভিসা যেটা দেওয়া হচ্ছে বাংলাদেশ নাগরিকদের, সেই ভিসা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে ভারত সরকার। ট্রেড পারমিট যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ভারত, তাহলে বাংলাদেশের ইকোনমিক্যালি ক্রাইসিস কিন্তু ঝড়ের গতিতে ডাউনফল হতে থাকবে এবং বাংলাদেশের মানি এক্সচেঞ্জ কিন্তু ধসে পড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে ভারত থেকে যেহেতু বাংলাদেশের ট্রেড পারমিট বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আলু, পেঁয়াজ, ডিম এসবও কিন্তু বাংলাদেশে যাবে না। সেখানে মোহাম্মদ ইউনূস কীভাবে সামাল দেবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু ভাবতে হবে মোহাম্মদ ইউনূসকে। আর ভিসা যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ভারত সরকার, তাহলে চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশের নাগরিকরাও আর ভারতে আসতে পারবেন না, এর ফলে বাংলাদেশে কিন্তু চিকিৎসা সংকট দেখা যাবে। এবং চতুর্থত যে সম্ভাবনার কথা উঠে আসছে যে ভারত সরকার যদি সরকারি বিদ্যুৎ দপ্তর থেকে যে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে সেটা যদি বন্ধ করে দেয়, এছাড়াও আপনারা জানেন যে আদানি অলরেডি অনেকটা বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে, আর এর ফলে যদি বাংলাদেশে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তাহলে আন্তর্জাতিক মহল কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে, কারণ ব্যবসা বাণিজ্য সম্পূর্ণটা ডিপেন্ড করছে কিন্তু বিদ্যুতের ওপর। এবং পঞ্চম যে সম্ভাবনা উঠে আসে, সবথেকে গুরুত্বপূর্ণ যে সম্ভাবনা, আর সেটা হলো ভারতীয় আর্মি কিন্তু অ্যাক্টিভ হয়ে যেতে পারে। মনে রাখবেন, ইতিহাসে সব কিছু রিপিট টেলিকাস্ট হয়। 1971-এর রিপিট টেলিকাস্ট যদি বর্তমানে বাংলাদেশে হয়, যেভাবে সনাতনী সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে আমার মনে হয়, সেখানে ভারতবর্ষে যদি সবথেকে কঠিন আগ্রাসী স্টেপটা নেয়, তাহলে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সরকারের
সরকারের পতন কিন্তু অবশ্যম্ভাবী। তো এখন ভারতবর্ষ কোন স্টেপটি নেবে সেটাই কিন্তু এখন দেখার পালা। তো বন্ধুরা, এই যে আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তো এই বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।